প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে আরসি সিরিজ সার্কিট। শিক্ষার্থীরা, এর নাম থেকেই হয়তো তোমরা অনুধাবন করতে পেরেছো যে মূলত আরসি সিরিজ সার্কিটটা কি। হ্যাঁ শিক্ষার্থীরা, কোনো একটা সার্কিটের মধ্যে যদি দুইটা সার্কিট এলিমেন্ট থাকে, এর মধ্যে একটা হচ্ছে রেজিস্ট্যান্স এবং অন্যটা হচ্ছে কি ক্যাপাসিটেন্স, এবং রেজিস্ট্যান্স ও ক্যাপাসিটেন্স পরস্পরের সাথে যদি সিরিজে যুক্ত থাকে তখন যে সার্কিট গঠিত হবে তার নাম হচ্ছে আরসি সিরিজ সার্কিট। শিক্ষার্থীরা, এখানে আমি একটা আরসি সিরিজ সার্কিট অঙ্কন করেছি, একটু লক্ষ্য করো। এই সার্কিটের মধ্যে আমি যখন ভি ভোল্টেজ অ্যাপ্লাই করলাম বা প্রয়োগ করলাম তখন এদিক দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হওয়া শুরু করলো, তার নাম কি আই কারেন্ট। শিক্ষার্থীরা, যেহেতু এটা একটা সিরিজ সার্কিট, আমরা জানি সিরিজ সার্কিটের প্রতিটা এলিমেন্টে কি থাকবে, কারেন্টের পরিমাণ সমান থাকবে। অর্থাৎ এই কারেন্টটা যখন এই দিক দিয়ে পাস হবে আর এর মধ্য দিয়ে তখন যে কারেন্ট থাকবে, এবং যখন এই ক্যাপাসিটরের মধ্য দিয়ে প্রবাহিত হবে তখন কিন্তু একই কারেন্টই থাকবে, তাই না? কিন্তু এই যে ভোল্টেজটা সেটা কিন্তু ভাগ হয়ে যাবে, কারণ সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য কিন্তু আমরা তাই জানি। তাহলে ভোল্টেজটা ভাগ হবে কিভাবে, লক্ষ্য করো। এখানে দুইটা ভোল্টেজ ভাগ হবে, এখান থেকে এইটুকু পর্যন্ত যে ভোল্টেজটা সেটা হচ্ছে VR, দ্যাট মিন্স রেজিস্টিভ ভোল্টেজ, মানে এই রেজিস্টরের আড়াআড়িতে যে ভোল্টেজটা ড্রপ হয়েছে। আর এখান থেকে এইটুকু পর্যন্ত যে ভোল্টেজটা আমি পাবো তার নাম হচ্ছে VC, অর্থাৎ ক্যাপাসিটিভ ভোল্টেজ। তাহলে এই হচ্ছে মূলত আমার একটা আরসি সিরিজ সার্কিট। তাহলে শিক্ষার্থীরা, এখানে যে ভ্যালুগুলো আমরা পেলাম জাস্ট সেগুলো আমি একটু লিখে নিচ্ছি। এখানে VR কি বলবো, ভোল্টেজ ড্রপ অ্যাক্রস রেজিস্টর, অর্থাৎ এই রেজিস্টর আড়াতে যে ভোল্টেজ ড্রপটা হলো। আর VC ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ক্যাপাসিটর। শিক্ষার্থীরা, দুইটাই যেহেতু ভোল্টেজ ড্রপ তাই এদের একক কি হবে, এদের একক হবে ভি। ভোল্টেজ ড্রপের একক কি হবে, ভি। তার ফর্মুলাটা আমি লিখছি, এটা VR, এর ফর্মুলা হচ্ছে I ইনটু R, এটা হচ্ছে VR এর ফর্মুলা। আর এর একক হবে কি ভি। আবার যেহেতু VC, তাহলে তার ফর্মুলাটা হবে I ইনটু XC। এখানে আমি জাস্ট এটাকে ব্র্যাকেট দিয়ে রাখছিলাম, বাট উঠিয়ে দিই। XC এটা একক হবে কি ভোল্টেজ। এখানে XC কি জিনিস, XC হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স, ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স হচ্ছে ক্যাপাসিটরের দরুন যে পরিমাণ কারেন্ট প্রবাহে বাধা পাবে সেটা হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। যেহেতু ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স একটা বাধা, তাহলে তার এককটা অবশ্যই ওহমে হওয়া উচিত। তবে তার আগে জানো আমরা ফর্মুলাটা জেনে নেই। ফর্মুলাটা হচ্ছে 1/ωc, 1/ωc। তাহলে 1 ওমেগার মান কত, 2πf, আর c রইল। তাহলে এর এককটা কি হবে, ওহম। এরপর দেখো এখানে ভিটা কি, ভিটা হচ্ছে অ্যাপ্লাইড ভোল্টেজ। অ্যাপ্লাইড ভোল্টেজ মানে সাপ্লাই ভোল্টেজ, তুমি যেটুকু ভোল্টেজ এখানে সাপ্লাই দিবে, অ্যাপ্লাইড ভোল্টেজ, একক হচ্ছে ভি। আর এখানে আই হচ্ছে কি, আই বলবো আমি কারেন্টের RMS মান। তাহলে এটা বলতে পারি RMS ভ্যালু অফ কারেন্ট। যেহেতু কারেন্ট তাহলে এর একক কি হবে, আই। তাহলে এইটুকু, এই টার্মিনোলজি গুলো হচ্ছে এখানে ব্যবহৃত হচ্ছে, তাই না? আচ্ছা, এখন আমি প্রথমে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে এই আরসি সার্কিট ইম্পিডেন্সের মানটা কেমন হবে। প্রথমে যে কাজটা করব, এই সার্কিটে যে এলিমেন্টস গুলো দেওয়া আছে সেগুলো দ্বারা একটা ভেক্টর ডায়াগ্রাম প্রথমে অঙ্কন করব। তারপর সেই ভেক্টর ডায়াগ্রাম থেকে আমি কি ইম্পিডেন্সের মানটা বের করতে পারি। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এইটা যেহেতু একটা সিরিজ সার্কিট, এই সিরিজ সার্কিটের মধ্যে কনস্ট্যান্ট কে বা স্থির কে
কারেন্ট। কারণটা কি, কারেন্ট কিন্তু এদিক থেকে এখানে যখন প্রবাহিত হবে তার মধ্যে কোনো বিভাজিত হবে না, অর্থাৎ সেই কিন্তু একমাত্র স্থির। কিন্তু এই ভোল্টেজটা ভিআর আর এই কি বলতো এই ভিসি, এগুলো কিন্তু এই আর এবং সি এর উপর নির্ভরশীল। কিন্তু আই কিন্তু এই সার্কিটে যা আছে টোটাল সেইটুকুই থাকবে। তাহলে আই কে আমি রেফারেন্স ধরবো, ভিআর এবং ভিসি কে দুইটা আলাদা আলাদা ভেক্টর ধরে আমি টোটাল একটা ভেক্টর অঙ্কন করব, এবং এই ভিআর এই ভিসি যুক্ত করলে কি পাবো, আমি ভি পাবো, তাই না? সেটা আমি এখানে দেখাচ্ছি, একটু লক্ষ্য করো। প্রথমেই আমরা চিন্তা করলাম আই কে, আই যেহেতু স্থির, মানে আই হচ্ছে একটা কি কনস্ট্যান্ট, এই হচ্ছে আমার আই। এখন রেজিস্টিভ যে ভোল্টেজ ড্রপ সেটা কারেন্টের সাথে কি থাকে, সেটা কারেন্টের সাথে ইন ফেজে থাকে। তার মানে কারেন্ট এবং রেজিস্টিভ যে ভোল্টেজ ড্রপ সেটা একই দিকে থাকে। তাহলে এইদিকে যেহেতু কারেন্ট গেছে, তাহলে এখানে ধরলাম এইটুকু ধরলাম হচ্ছে আমার ভি আর, অর্থাৎ রেজিস্টিভ ভোল্টেজ ড্রপ, অর্থাৎ ক্যাপাসিটর আর এতে যে ভোল্টেজ ড্রপটা হয়েছে সেটা। তাহলে এই ভিসিটা কিভাবে আমি যুক্ত করব শিক্ষার্থীরা? আমরা কিন্তু একটা জিনিস জানি, পিওর ক্যাপাসিটিভ সার্কিটে এই কারেন্ট থেকে ভোল্টেজটা 90 ডিগ্রি এগিয়ে থাকে। তার মানে দেখো এইটা হচ্ছে কারেন্ট, আমি ভোল্টেজটা রাখবো হচ্ছে নিচের দিকে, কারণ আমি ধরতেছি যে আমার যে ভেক্টর বা ফেজরটা সেটা কি করে ঘড়ির কাঁটার দিকে ঘুরে। তার মানে আমি ধরলাম যে আমার এই ভেক্টরটা এই দিকে ঘুরতেছে। তাহলে এই দিকে যদি ভেক্টরটা ঘুরে, তাহলে এইটা হচ্ছে পরে আর এটা হচ্ছে কি আগে, এই ভ্যালুটা হচ্ছে কি এগিয়ে আছে, এর নাম হচ্ছে ভিসি। কেন ভিসিটা আমি দিক দিলাম? কারণ আমি জানি বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটে কারেন্ট থেকে তার ভোল্টেজটা কত ডিগ্রি এগিয়ে থাকে, 90 ডিগ্রি এগিয়ে থাকে। তাই আমি এখানে 90 ডিগ্রি দেখালাম। আর ধরলাম ভেক্টরটা কোন দিকে ঘুরতেছে, নিচের দিকে। তাহলে এদিকে যেহেতু ঘুরতেছে, তাহলে এ হচ্ছে আগে, এ হচ্ছে পরে, কারণ এইভাবে যদি ঘুরে তাহলে ও তো এগিয়ে আছে, তাই না? এই কারেন্ট থেকে 90 ডিগ্রি এগিয়ে আছে। এখন এই রেজিস্টিভ ভোল্টেজ ড্রপ এবং এই তোমার ক্যাপাসিটিভ ভোল্টেজ ড্রপ দুটো দেখো তো যুক্ত করো। এই হচ্ছে আমার রেজিস্টিভ ভোল্টেজ ড্রপটা আমি একটা ডটেড লাইন দিয়ে টানলাম, এবং এখানে আছে একটা ক্যাপাসিটিভ ভোল্টেজ ড্রপ, সেটাকে আমি কি করলাম ডটেড লাইন দ্বারা টানলাম। এখন দেখো দুইটা যে আমি একত্রে যুক্ত করি, এই ভ্যালুটাকে কেমন দেখাচ্ছে। এই দুইটা যোগফলে কি হবে, এই দুটোকে যখন আমি একত্রে যুক্ত করলাম এইটুকু, এইটা হচ্ছে আমার ভি। অর্থাৎ আমি যে ভি এখানে সাপ্লাই দিলাম, যে ভিটা আমি এখানে সাপ্লাই দিলাম, এইটাই কি হবে রেজিস্টিভ ভোল্টেজ ড্রপ এবং ক্যাপাসিটিভ ভোল্টেজ ড্রপের ভাগ হবে। তার মানে রেজিস্টিভ ভোল্টেজ ড্রপ ক্যাপাসিটিভ ভোল্টেজ ড্রপ যুক্ত করলে আমি পাবো এই মানটা। তাহলে এইখান থেকে কিন্তু আমি এই মানটা পেতে পারি। এবং আমার দেখো যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে এইখানে, এটা হচ্ছে ধরো একটা ফাই। তাহলে দেখো এখন আমি কি করব, এটা যুক্ত করব। কিভাবে যুক্ত করবো দেখো শিক্ষার্থীরা, এই চিত্রটাকে আমি একটু পরিবর্তন করে লিখছি। এইটুকু ভিআর বললাম, তাই না? এদিকে টুকু ভিআর। তাহলে ভিআরটাকে আমি এখান থেকে মুছে আমি যদি এখানে লিখি ভিআর, জাস্ট বোঝার সুবিধার্থে। আবার এইটুকু ভিসি, ভিসি মানে এইটুকু না, মানে এইটাকে বোঝায় ভিসি। তাহলে আমি ভিসি এইটুকু যেই কথা আমি যদি নিয়ে আসি, ভিসি কে এখানে নিয়ে আসি, একই অর্থ না? এইটুকু আর এইটুকু একই মান, তাহলে আমি এখানে লিখতে পারি ভিসি। তাহলে এইটা হচ্ছে ভিআর, এটা ভিসি। এখন চিন্তা করো তো, এটা যদি আমি একটা নাম দিই, এখানে ধরো পি, আর এটা হচ্ছে মনে করো যে কিউ, আর এটা হচ্ছে আর। তাহলে পি কিউ আর এই ভিটা কোনটা, এই ভি মানে হচ্ছে এইটা। তাহলে এই ভি হচ্ছে এইটুকু, আর ভিসি এখানে যেটা আমি এখানে নিয়ে আসছি, আর ভিআরটা হলো এখানে। এখন দেখো পি কিউ আর কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। কারণটা কি দেখো, এই মানটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে পি কিউ আর একটা সমকোণী ত্রিভুজ যদি থাকে, সেখানে তুমি যদি পিথাগোরাস সূত্র অ্যাপ্লাই করো, তাহলে কি মানটা পাবে একটু লক্ষ্য করো। পিথাগোরাস সূত্র কি বলে, লম্ব স্কয়ার মানে এইটুকু প্লাস ভূমি স্কয়ার মানে এইটুকু সমান অতিভুজ স্কয়ার। কেন এটা ভূমি? কারণ আমার কোণ উৎপন্ন হচ্ছে কোথায় দেখো, এখানে। তাহলে এইটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে পিথাগোরাস সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি দেখো, আমি এখান থেকে লিখতে পারি লম্ব স্কয়ার, লম্ব মানে ভিসি, ভিসি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি মানে কি ভিআর, তাহলে ভিআর স্কয়ার ইকুয়ালস টু অতিভুজ, অতিভুজ মানে কি ভি স্কয়ার। তাহলে দেখো পরের লাইনটা আমি কিভাবে লিখতে পারি, আমি একটু সাজিয়ে লিখবো ভি স্কয়ার ইকুয়ালস টু ভিসি স্কয়ার প্লাস ভি আর স্কয়ার। আমরা এই ভি সমান কি দেখেছিলাম, ভি সমান জানি নরমালি হচ্ছে আই ইনটু
জেড। কারণটা কি জেড কেন বলবো? জেড হচ্ছে এর জন্য কারণ এটা কিন্তু একটা রেজিস্টিভ সার্কিট না। রেজিস্টিভ সার্কিট যদি থাকতো তখন আমি লিখতাম ভি ইকুয়ালস লিখতাম আই ইনটু আর। এখানে যেহেতু একটা ক্যাপাসিটরের অংশ আছে তাই এখানে শুধু আর বসবে না, এখানে বসবে হচ্ছে ভি ইকুয়ালস টু আই ইনটু জেড। জেড মানে কি? ইম্পিডেন্স। ইম্পিডেন্স মানে কি? একটা এসি সার্কিটের রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স বা ক্যাপাসিটেন্স এদের সম্মিলিত যে বাধা সেটা হচ্ছে ইম্পিডেন্স। তাহলে এখানে কেন ইম্পিডেন্স বলা? কারণ এখানে রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটেন্স সম্মিলিতভাবে বাধা দিচ্ছে, তাই এটা হচ্ছে জেড। তাহলে পুরো সার্কিটের যে ইম্পিডেন্স সেটা হচ্ছে জেড, আর পুরো সার্কিটের কারেন্ট হচ্ছে আই, আর পুরো শাখার ভোল্টেজ হচ্ছে ভি। তাহলে ভি ইকুয়ালস টু আই জেড। তো দেখো আমি মানগুলো লিখে নেই। তাহলে ভি ইকুয়ালস লিখলাম আই জেড, তার সাথে একটা হোল স্কয়ার ইকুয়ালস টু ভিসি। ভিসি মানে আমরা কি জানি? আই ইনটু এক্স সি প্লাস এর সাথে একটা কিন্তু হোল স্কয়ার আছে, তাই না? আর আছে ভি আর। ভি আর মানে কি? আই ইনটু আর, তার সাথে একটা হোল স্কয়ার। এরপর আমি কি লিখতে পারি? এখানে আমি রুট ওভারটা উঠিয়ে দেব। রুট ওভারটা উঠিয়ে দেখো এখানে দিয়ে দিচ্ছি। তারপরে আই জেড ইকুয়ালস টু পুরা রুট ওভারটা কার উপর? এখানে চলে গেল। তাহলে দেখো এখানে আমি লিখতে পারি যে আই স্কয়ার এক্স সি স্কয়ার প্লাস আই স্কয়ার আর স্কয়ার। এখান থেকে কি কমন নিতে পারি? এক্স স্কয়ার আই স্কয়ার আর আই স্কয়ার কমন নিতে পারি। তাহলে একটা আই স্কয়ার যদি কমন নেই, এখানে থাকবে হচ্ছে এক্স সি স্কয়ার প্লাস আর স্কয়ার আর স্কয়ার। একবার রুট ওভার কিন্তু ঠিক এখানে থেকে যাবে। এখন এই যে স্কয়ারের জন্য আই এর উপর থেকে রুট ওভার চলে গেল, তাহলে কি দাঁড়ায় একটু লক্ষ্য করো। আই ইকুয়ালস টু, আর এখানে আমি লিখতে পারি সাজিয়ে লিখলে আসবে এরকম যে আর স্কয়ার প্লাস এক্স সি স্কয়ার, কিন্তু একটা রুট ওভার থাকবে, এই রুট ওভারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তাহলে একটু কার সমান? আই জেড এর সমান। আমি যদি দুই পাশ থেকে আই বাদ দেই তাহলে জেড ইকুয়ালস টু কি পাচ্ছি? তাহলে জেড ইকুয়ালস টু পাচ্ছি জেড ইকুয়ালস টু রুট ওভার আর স্কয়ার প্লাস এক্স সি স্কয়ার। তাহলে এইটাই হচ্ছে আমার ইম্পিডেন্সের ফর্মুলা। এই একটা আরসি সার্কিটের ক্ষেত্রে ইম্পিডেন্সের ফর্মুলা কি হবে? আর স্কয়ার প্লাস এক্স সি স্কয়ার। শিক্ষার্থীরা এইটুকু হলো ইম্পিডেন্স বা জেড এর মান। জেড যদি আমি বের করি তাহলে এখানে আরেকটা ভ্যালু আমি বের করে ফেলবো, সেটা হচ্ছে অ্যাঙ্গেল বা ফেজ অ্যাঙ্গেল। ফেজ অ্যাঙ্গেল মানে কি? কারেন্ট এবং ভোল্টেজের মধ্যবর্তী যে ব্যবধান সেটা ফেজ অ্যাঙ্গেল আমরা বলি। এইটা ফর্মুলাটা হচ্ছে, দেখো ফেজ অ্যাঙ্গেল ফর্মুলাটা হচ্ছে এরকম টেন ইনভার্স এই যে রিঅ্যাক্টিভ অর্থাৎ হচ্ছে ক্যাপাসিটরের যে মানটা সেটা উপরে লিখবো হচ্ছে এক্স সি, আর নিচে লিখবো হচ্ছে রেজিস্ট্যান্সের মান, এটা হচ্ছে আর। এইভাবে কিন্তু আমি কি বের করতে পারি? এই ফেজ অ্যাঙ্গেলের মানটা বের করে ফেলতে পারি। তখন দেখো রেজাল্টটা কেমন দেখাবে? জেড ইকুয়ালস টু এরকম একটা ভ্যালু দেখাবে, মান হচ্ছে এ এবং অ্যাঙ্গেলটা হচ্ছে ধরো ফাই। তাহলে এটা হচ্ছে কার মান? জেড এর মান। এ বলতে কাকে বোঝাচ্ছি? এ বলতে যে আমি বোঝাচ্ছি আর স্কয়ার প্লাস এক্স সি স্কয়ার, আর ফাই এর মান কত? টেন ইনভার্স এক্স সি বাই আর। এখন দেখো আমি বের করবো কারেন্টের মান। তাহলে কারেন্ট যদি বের করতে চাই, এটা ধরো এক নাম্বার ইম্পিডেন্স বের করলাম। এখন দুই বের করতে কারেন্ট। কারেন্টের ফর্মুলা কি? I ইকুয়ালস টু বি বাই জেড। টোটাল সার্কিটের কারেন্ট হচ্ছে I ইকুয়ালস টু বি বাই জেড। তাহলে ভি এর মান তো এইটা, এ ভি। আর জেড এর মানটা কি? জেড এর মান এই যে তুমি বের করলে, জেড এর মানটা হচ্ছে কি? এ, আর এখানে হবে একটা ফাই। তাহলে এ তো আমি জানি, এই ভি এর মান কত? আর স্কয়ার প্লাস কি এক্স সি স্কয়ার, এবং কি থাকবে? রুট ওভার। আর এখানে একটা অ্যাঙ্গেল থাকবে। অ্যাঙ্গেল কি হবে? টেন ইনভার্স দিয়ে উপরে হচ্ছে এক্স সি আর নিচে হচ্ছে আর। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এটা কিন্তু স্কয়ার না, হ্যাঁ নরমাল মান, কিন্তু ভেতরে কি আছে? অবশ্যই স্কয়ার থাকবে। তাহলে এইটা হচ্ছে বের করলাম ইম্পিডেন্স, এরপর বের করলাম আমি কারেন্টের ফর্মুলা। এখন আমি বের করব পাওয়ার ফ্যাক্টরের মান। 3 নাম্বার কি বের করছি? পিএফ, পাওয়ার ফ্যাক্টর। একটা জিনিস লক্ষ্য করো, আমরা যে ত্রিভুজটা অঙ্কন করেছিলাম এরকম ছিল, এবং এই ভ্যালুটা ছিল ভি আর, এটা ছিল ভি, এটা ছিল কি? ভি সি। আর এইটা যদি থাকে আমার কারেন্ট, এদিকে কারেন্ট যদি থাকে আই, তাহলে আমার যে মানটা ক্যালকুলেশন করলাম সেই মানটা হচ্ছে এখানে থাকবে একটা ফাই এর মান। ফাই বা থিটা তোমরা বলতে পারো।
এখন একটু লক্ষ্য করো, এখান থেকে তুমি যদি cos থিটা মান বের করতে চাও, পাওয়ার ফ্যাক্টর মানে cos থিটা, তাহলে cos থিটা বের করবা। cos থিটা আমি এখানে ফাই ধরেছি, তাই বের করব cos ফাই। cos থিটার ফর্মুলাটা কি? cos থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে উপরে থাকবে হচ্ছে ভূমি আর নিচে কি? অতিভুজ। তাহলে ভি আর ইকুয়ালস আমি কি জানি? আই ইনটু আর। আর এখানে ভি সমান কি জানি? আই ইনটু জেড, কারণ এটা রেজিস্টিভ ভোল্টেজ ড্রপ আর নিচেরটা হচ্ছে পুরো সার্কিটের ভোল্টেজ। তাহলে আই বাদ দিলে কি পাবো? আর বাই জেড। এখান থেকে cos ফাই বা পাওয়ার ফ্যাক্টরের মান কি পেলাম? আর বাই জেড। এখন আমি পাওয়ার ফ্যাক্টর বের করলাম, আর একটা ফ্যাক্টর বের করবো, সেটা হচ্ছে রিঅ্যাকটিভ ফ্যাক্টর বা সাইন ফ্যাক্টর বলতে পারি। রিঅ্যাকটিভ ফ্যাক্টর বা সাইন ফ্যাক্টর, সেটা হচ্ছে সাইন ফাই। তার মানে তুমি যদি এখান থেকে সাইন থিটা বের করতে চাও, সাইন থিটা সমান কি? লম্ব বাই অতিভুজ। cos থিটা যেমন ছিল ভূমি বাই অতিভুজ, আর এটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কোনটা বলো? এইটা। তাহলে লম্ব হচ্ছে ভিসি আর অতিভুজ হচ্ছে কি? ভি। এখন লিখো ভিসি এর মান কি জানো? আই ইনটু এক্সি, আর ভি মানে কি জানো? আই ইনটু জেড। দুই পাশ থেকে আমি আই বাদ দিই, তাহলে কি মানটা পাবো? উপরে হচ্ছে এক্সি আর নিচে হচ্ছে সরি, হ্যাঁ এখানে নিচে হচ্ছে কি? জেড। উপরে হচ্ছে আই এক্সি, নিচে হচ্ছে জেড। তার দুই পাশ থেকে আই আই চলে যায়, উপরে এক্সি নিচে হচ্ছে জেড। তাহলে এটা হচ্ছে আমার রিঅ্যাকটিভ যে ফ্যাক্টর, এর মান। এখন শিক্ষার্থীরা আমি জানবো পাওয়ার ফ্যাক্টরের, শিক্ষার্থীরা এখন আমরা জানবো পাওয়ারের মান। পাওয়ার জানি আমরা তিন প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাকটিভ পাওয়ার, আর একটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাক্টিভ পাওয়ার বা প্রকৃত পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার প্রকাশ করা হয় পি দ্বারা। পি ইকুয়ালস টু মনে রাখবে VI cos ফাই। তাহলে ভোল্টেজ কি ঠিক রাখো, আই কি ঠিক রাখো। cos এর মান কি জানো? cos এর মান আমরা জানি পাওয়ার ফ্যাক্টর থেকে আর বাই জেড। এখন দেখো তাহলে ভি বাই, আমি যদি নিচে লিখি জেড ইনটু এখানে থাকবে আই আর উপরে আছে একটা আর, এই জেডটাকে জাস্ট নিচে নিয়ে আসছি। তাহলে এইটুকু সমান কি জানি? আই। তাহলে লিখতে পারি আই ইনটু আর, তার মানে হচ্ছে আই স্কোয়ার আর। তাহলে অ্যাক্টিভ পাওয়ার যে ফর্মুলা সেটা হচ্ছে কি? আই স্কোয়ার আর, অথবা তুমি ইচ্ছা করলে VI cos ফাই দিয়েও বের করতে পারো। এখন বের করবো রিঅ্যাকটিভ পাওয়ার। রিঅ্যাকটিভ পাওয়ার তার ফর্মুলা কি লিখবো? এটাকে প্রকাশ করা কিউ দ্বারা, কিউ তার মানটা হচ্ছে VI sin ফাই। তাহলে লেখো VI sin ফাই মান কি জানো? উপরে হচ্ছে এক্সি নিচে হচ্ছে জেড। তাহলে আবার আসো, উপরে ভি আর নিচে জেড বসিয়ে দিলাম, ইন্টু আই ইন্টু এক্সি। পরের লাইনটা লিখতে পারি, এটুকু পরিবর্তে লিখতে পারি আই। তাহলে লিখলাম আই ইন্টু এক্সি, তার মানে লিখতে পারি আই স্কোয়ার এক্সি। এটা কিন্তু আমার রিঅ্যাকটিভ পাওয়ারের মান। এবার আসে অ্যাপারেন্ট পাওয়ার, 3 নাম্বার। অ্যাপারেন্ট পাওয়ার প্রকাশ করে এস দ্বারা, এটা আমি লিখলাম না, অ্যাপারেন্ট লিখে নিও, জায়গা নাই। তাহলে ভি ইন্টু কি? আই। তাহলে এখানে আমি ভি এর পরিবর্তে কি বসাতে পারি? আই জেড ইন্টু আই। তাহলে আই আই গুণ করলে হবে আই স্কোয়ার জেড। তাহলে এটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ারের ফর্মুলা, এটা অ্যাক্টিভ পাওয়ার, আর এই ফর্মুলাটা হচ্ছে কি? রিঅ্যাকটিভ পাওয়ার। শিক্ষার্থীরা ধন্যবাদ সবাইকে।